দেখুন, একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিরোধী দল তো চাইবেই ক্ষমতা বদল করে ক্ষমতায় আসতে, কিন্তু পশ্চিমবঙ্গে কেউ বদল চাইলে সেটা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে করতে হবে। সেখানে অর্জুন সিং যা বলেছেন সেটা খুব নরম করে বললেও বলতে হয় দিবা স্বপ্ন। ভারতবর্ষে এইভাবে ক্ষমতা দখল করা যায় নাকি? গণ অভ্যুত্থান নয়, গণ আন্দোলন করতে হয়। 34 বছরের বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল গণ আন্দোলনের মধ্যে দিয়ে, আবার 34 বছর পরে বামফ্রন্ট সরকারের পতনও হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলনের মধ্যে দিয়ে। সুতরাং নেপাল আর বাংলাকে এক ভাবলে তাকে কিন্তু দিবাস্বপ্নই বলতে হবে সজল। কেউ যদি স্বপ্ন দেখে তার জন্য তার বিরুদ্ধে যদি এফআইআর করা হয় তাহলে সেটাও দুর্ভাগ্যজনক। মানে স্বপ্ন দেখাতেও সেন্সার, মানে একটা সিনেমা এলে যেমন দেখতে দেবো না, সেরকম যদি কেউ স্বপ্ন দেখে আপনার কথা অনুযায়ী। কিন্তু আমি বলি, হ্যাঁ, কিন্তু ওনার কথা এবং ওনার প্রতিক্রিয়া তৃণমূলের কথা দুটোর মধ্যে প্রচন্ড হুমকি দেখলাম। সে তো বটেই, কিন্তু ওনার কথায় কোনো হুমকি পাবেন না। কি বলছো? হ্যাঁ, আমি যেটা বলছি আমি আপনাকে বলি, দেখুন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাটা তো আমরা গর্বের সঙ্গে বলি। এখানে অর্জুনদার কথার সঙ্গে সেই কথা কতটা তফাৎ থাকতে পারে আপনি আমাকে বলুন। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, মুশকিল হচ্ছে যখন কোনো দল বিরোধী কথা কেউ বলে দেয়, তখন দলের মুখপাত্ররা তৃণমূলে এসে বলে ওটা ব্যক্তিগত মতামত। পার্থর ঘরের তলায় যখন টাকা পাওয়া যায় তখন সেগুলো হচ্ছে ব্যক্তিগত দুর্নীতি, তখন তার সঙ্গে দলের কোনো যোগ নেই। তার আগের মুহূর্তে অব্দি বলে যে যদি কিছু হয় পার্থদার আমরা দেখে নেব। কি দেখলি? এখন দেখুন, মমতা ব্যানার্জি আমি চাই সুস্থ দেহে অনেক কাল বাঁচুন, অনেক যুগ বাঁচুন, দেখে যান নিজের পাপের ঘোড়া কিরমভাবে পূর্ণ হয়েছিল, তার কি কি শাস্তি, আমরা সেটা চাই। মানে মুখ্যমন্ত্রীর কিছু হয়ে যাক এটা আমরা চাই না, কিন্তু মুখ্যমন্ত্রীর যদি ভগবান না করুন কিছু হয়, এদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর কিছু মানে তৃণমূলের কর্মী অর্জুন সিংকে দেখে নেবে, এ কথার কোনো কমাই দেবে না। আমি আপনাকে বলছি, দেখুন, আমি আপনার থেকে দুটো লাইন ধার নেব। একটা হচ্ছে আপনি শুরু করেছিলেন তরুণ প্রজন্মকে বঞ্চিত করলে শাসকের এই অবস্থাই হয়। মমতা ব্যানার্জি একদিন রাত্রির জেগেছিলেন, হ্যাঁ, কারণ রাত্রি জেগেছিলেন নেপালে খুব গন্ডগোল হচ্ছে। আর পশ্চিমবঙ্গে যতক্ষণ পর্যন্ত চাকরি প্রার্থীরা লাঠি না খাচ্ছে, পুলিশের লাঠি না খাচ্ছে, ততক্ষণ উনি ঘুমোতে পারেন না। এই দ্বিচারিতা পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হোক। আমার বক্তব্য হচ্ছে যদি হুমায়ুন কবির এই কথা বলে পার পেয়ে যান, অবশ্য হুমায়ুন কবির কিন্তু পরে ব্যাখ্যা করে দিয়েছেন রাষ্ট্রের কথা বলেছি, রাষ্ট্রের মধ্যে পশ্চিমবঙ্গ ইনক্লুডেড, অতএব সেখানকার মন্ত্রী শান্তি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের ব্যাপারটাও এর মধ্যে ইনক্লুডেড। তফাৎ হচ্ছে আমি নেপালের অরাজকতার দেশেই চাই বা রাজ্যেই চাই, ব্যাপারটা তো একই হলো। আমার ভারতবর্ষের মধ্যেই তো পশ্চিমবঙ্গ, নাকি তৃণমূল এখন অলরেডি আলাদা করে দিয়েছে? যদি আলাদা না করে থাকে তাহলে উনি ভারতের কথা বলেছেন, তার মধ্যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, তার দুর্নীতিও এর মধ্যে আছে। আপনি একটু আগে বলছিলেন যে বাড়ি ঘেরাও করাটা সমীচীন নয়, আমিও আপনার সাথে একমত। কখনো মমতা ব্যানার্জি বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন। আমি আমার কথা নাই বা বললাম, পুলিশ দিয়ে বাড়ি ভাঙিয়ে দিয়েছেন। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, মানুষ কি ব্যাকরণ মানবে যে 26,000-এর পেটে লাথি মেরে দিয়েছেন? 1 লক্ষ ছেলে মেয়ে, যেখানে 1 লক্ষ মানুষ, যেখানে এই পরিবারের অংশ, যখন নেতাদের বাড়ির ভেতর থেকে লাখ লাখ টাকা নয় কোটি কোটি টাকার বান্ডিল বেরিয়ে আসে, লাল লাল তারা তারা নোট, তখন তারা সেই পাপের মিনারকে ভেঙে গুড়িয়ে দিতে চায়। এই যন্ত্রণাটা আপনি আমি ঠান্ডা করে বসে কোনোদিন বুঝতে পারবো না। সবাই বুঝতে পারে। এই নেপালেই তুমি দেখবে একদল ছাত্র তারা মন্ত্রীর বাড়িতে ঢুকে ওপর থেকে টাকার বান্ডিলের টাকার বিলি করছে। কেন করছে? তারা নিয়ে বাড়ি চলে যাচ্ছে না, তার কারণ ওইটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং ওই পাপের ঘোড়াটা ওইভাবে পূর্ণ হয়েছে। একদম, আমি সেটাই বলতে চাই যে আপনি দেখুন, বলছেন নেপাল দেখে শিক্ষা নিন, 50,000-এর চাকরি দিন। এই দাবিটা মানুষকে মনে করিয়ে দেয়, আমাদের অ্যালার্ট করিয়ে দেয় যে এই ধরনের ঘটনা যদি আগামী দিন এই রাজ্যেও ঘটে তাহলে কিন্তু অবাক হবার মতন কিছু থাকবে না। আর কিছু লোক গায়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখে এনেছে, বাংলা ভাষার নামাবলীর মতন প্রায়, চোখে এদের মানে আমি আর বলবো না, সে চোখে বাংলা দেখলে না, আমি বলছি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ গায়ে লিখে নিয়ে এসেছে বাংলা ভাষার অস্মিতা প্রমাণ করতে। কিন্তু রবীন্দ্রনাথকে জ্বালিয়ে দিতে এদের দ্বিধা হয় না। সমীরদা ঠিক বলেছেন যে আমি নেপাল যাব না, কারণ নেপালের থেকে আমার পশ্চিমবঙ্গের অবস্থা কোনো অংশে ভালো নয়, শুধু আগুনটাই জ্বলতে বাকি আছে। শুধু একটাই বলি, এই রাজ্যে এই দেশে কোথাওই যেন এই পরিস্থিতি, এই
ক্ষোভ মাত্রা ছাড়া জায়গায় না যায় এবং সেটা রাষ্ট্র একদম এবং রাষ্ট্রশক্তি সামনে দাঁড়িয়ে গুলি করে ঠান্ডা মাথায় ৩৫ জনের মৃত্যু না ঘটায়। সুমন, বর্ণ পরিচয়ে তাদের কষ্ট হয় যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আমি গর্বিত, আমার গায়ে যদি বাংলা থাকে তার জন্য আমি গর্বিত, 10বার রোহিঙ্গা শুনতে হয় তার জন্য আমি গর্বিত। কিন্তু মুশকিল হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে যারা এত বড় বড় কথা বলছে, গতকালকে সুকান্ত মজুমদার আর অর্জুন সিং সভা করেছে, পায়ের তলায় রবীন্দ্রনাথের ছবি, যার কথা বলছে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে, শুধু তাই না, মালদা পুলিশ সুপার তাকে টুইট করেছে, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। সুকান্ত মজুমদার আর অর্জুন সিং এর বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে? এক মিনিট বলেনি। প্রথম কথা হচ্ছে, যদি বিদ্যাসাগরের মূর্তি কেউ ভেঙে থাকে, এই রাজ্যের পুলিশ এখন অব্দি একজনকেও শাস্তি দিতে পারেনি। আর যদি বিদ্যাসাগর মহাশয়, মানে বিদ্যাসাগরের কানে যদি, মূর্তির কানে যদি পৌঁছয় যে আমি সতীদাহ প্রথা বন্ধ করেছিলাম, উনি এমনি ভেঙে যেতেন। বিদ্যাসাগর যদি শুনতেন যে সতীদাহ প্রথা বিদ্যাসাগর তুলেছেন, তাহলে উনি এমনি ভেঙে পড়তেন, ওখানে ভাঙার প্রয়োজন ছিল না। আরেকটা কথা বলি, ভুলভাল কথা বললে মোটামুটি জোড়ায় জোড়ায় আমি সরিয়ে রাখছি আপাতত।